নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। কারণ এখন সময় নগর মহানগরের যুবসাথী প্রকল্পে ভিড় বাড়ছে। ফর্ম ফিল আপের লাইন ভিড়ে ভিড়ে ছয়লা। ভোটমুখী বাংলায় বোনেদের পর ভাইয়েদের সঙ্গে চান মুখ্যমন্ত্রী। বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত বিগত দুদিন সর্বত্র একই ছবি। যুবসাথী প্রকল্পে অর্থ বিলির পরিসর বাড়ালেন মুখ্যমন্ত্রী। সরকারি বৃত্তিমূলক ভাতা পেলেও যুবসাথীর আবেদন করা যাবে। যুবসাথী আবেদনের লাইন দীর্ঘ হচ্ছে। বাংলার বিরোধী শিবির এই দীর্ঘ লাইনকে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের করুণ ছবি হিসেবে দেখাতে চাইলেও তৃণমূল এই লাইনে ভোট বুদ্ধের প্রতিবিম্বই দেখছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। 2021 সালের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারের মৌখিক প্রতিশ্রুতি দিয়েই খেলা জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2026 সালের নির্বাচনের আগে যুবসাথী কার্যকর করতে ময়দানে নেমেছে শাসক দল। সাধারণভাবে যুবসাথী পুরুষ মহিলা সকলের জন্য হলেও লাইনে প্রথম দুদিনে পুরুষের সংখ্যাই বেশি। বয়সের মানদণ্ড বলে দিচ্ছে মূলত তরুণ প্রজন্মের জন্যই এই প্রকল্প। সূত্রের খবর, যদি সরকারি কোনো বৃত্তিমূলক ভাতা যেমন ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কন্যাশ্রী পান, তাহলে যুবসাথী ভাতা পাওয়ার আবেদন করা যাবে। देखिए उसका तो हाथ खर्च चल जाएगा। हम तो रिटायरमेंट लोग हैं, हम कहाँ मिलेगा हमको पैसा। यही आप रिटायर होने के बाद भी सुबह से लाइन पे खड़े हैं। हाँ, सुबह से कल फॉर्म के लिए क्या करेगा। देखिए अभी नौकरी नहीं मिलेगा तो क्या करेगा। আমার মেয়ে যুবসাথীর তুলতে এসছে, ফর্মটা তুলতে এসছে। কতক্ষণ দাঁড়িয়ে আছে? তা 3 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, বলছি মেয়ে পড়াশোনা কতদূর কি করেছে? মেয়ে পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, ইঞ্জিনিয়ারিং করেছে, কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। সকাল থেকে এসে লাইন দিচ্ছেন, খারাপ লাগছে না? লাগছে, কিন্তু যেহেতু পাওয়া যাচ্ছে, দিদি দিচ্ছে এই সুযোগ সুবিধাটা, সেই জন্য আর কি দিচ্ছে। সরকার সুবিধা যখন হ্যাঁ দিচ্ছে, কেন নিচ্ছে? সেটাই, একদমই তাই। রাতে চাকরির অবস্থা কি দেখছে? চাকরির অবস্থা তো খুব একটা ভালো তো দেখতে পাচ্ছি না। কার জন্য এসেছেন? ছেলের জন্য। ছেলে কি করছে এখন? ছেলে এখন পাস গ্রাজুয়েশন করে ও একটা অন্য পড়ার জন্য আছে। তো সেখানে তো আমাদের টাকা পয়সা লাগবে। যদি দিদির এই টাকাটা পাই তাহলে আমাদের বড় উপকার লাগবে। আমি একটা সেরকম কাজও করি না যে ও যে পজিশনে ও করতে যাবে বলছে সেটা তো আমি দিতে পারি। চাইছে ছেলে এখন? ছেলে এখন MBA পড়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেখানে যা পাওয়া যায় সেটাই তো সেটাই না অনেক। রাজ্য বাজেটে এই যুবসাথী প্রকল্প ঘোষণা করা হয়েছিল। এই খাতে বরাদ্দ করা হয়েছে 5,000 কোটি টাকা। সরকারের তরফে বলা হয়েছিল মাধ্যমিক পাশ করা পশ্চিমবঙ্গের কর্মহীন যুবক যুবতীরা এই প্রকল্পের আওতায় থাকছেন। বয়সসীমা 21 থেকে 40 বছর। ভোটের আগে এই প্রকল্প শুরু হবে। 1 এপ্রিল থেকে কার্যকর হবে। ভোটের আগে এই প্রকল্পকে কটাক্ষ করেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কি বলছেন তিনি, শুনবো। করেন না কেন? একটা প্রশ্ন মুখ্যমন্ত্রীকে কেউ করবেন না। মুখ্যমন্ত্রীর প্রশ্ন আপনারা শ্রমিক ভট্টাচার্যের মতো কে করছেন? আমার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, রাজনৈতিক উচ্চতা আমার উচ্চতার মতোই, একদম ছোট। আসল জায়গায় প্রশ্ন করুন। আপনার জন্য উপযুক্ত প্রশ্ন করি। বিহারে বিজেপি সরকার প্রকাশ্যে মাছ মাংস বেচা বন্ধ করে দিতে আসছে। কোথায়? বিহারে বিজেপি সরকার প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা বন্ধ করে দিতে আসছে। এরকম আমার কোনো কাছে কোনো খবর নেই। এরকম করলে চরম অন্যায়। বিহারি মাছ ছাড়া মাছতে পারবে নাকি? বিহারি মাংস খাবে না? কি বলছেন? প্রকাশ্যে বিক্রি করতে না না, প্রকাশ্যে অপ্রকাশ্যে কি হোক, ওই কি হান্ডি বলে মাংসটা, হ্যাঁ, চম্পারান্ডি, কলকাতা ছেয়ে ফেলছে। মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। ওখানে ওরা চম্পারন মিট খাওয়া হবে আমাদের, আমরা ওদের কচি পাটা ঝোল খাওয়াবো। আরে বিবেকানন্দ বলে গেছে, মা কালী পাঁটা খাবে, বাঙালি পাঁটা খাবে, বিহারি পাঁটা খাবে। কেউ আটকাতে গেলে ভেঙে গুঁড়িয়ে দেবে। কে কোথাকার কোন অফিসার বলে যে আমরা দরকার এখান থেকে লোক পাঠিয়ে দেবো? কে? এটা শেষ হোক, তারপর ওপরে গিয়ে ব্যবস্থা করছি।
আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্য, তিনি বিহারে মাছ মাংস প্রকাশ্যে বিক্রি নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উত্তরে কিন্তু খুব মজার কৌশলে বলেছেন যে বিহারি মাছ খাবে না, মাংস খাবে না, বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না, এটা হতেই পারে না। কারণ এই ধরনের কোনো কাজ যদি হয়ে থাকে তাহলে তারা নিজেরা এখান থেকে লোক পাঠিয়ে বিহারে সেই কাজ বন্ধ করিয়ে দেবেন। যদিও এটা একবারে বলা যেতে পারে ওখানেও বিজেপি সরকারই রয়েছে, বিহারে বিজেপি সরকারই রয়েছে, বিজেপি সরকারের তরফ থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে সঠিকভাবে অবগত নন শ্রমিকবাবু। তিনি বলছেন যে যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়ে থাকে তাহলে সেটা অন্যায় এবং সেই তার পরিপ্রেক্ষিতে তারা এখান থেকে হলেও কোনো রকম পদক্ষেপ নেবেন। আমরা যে বিষয়ে ছিলাম আলোচনায় যুব সাথী প্রকল্প, যদিও এখানে আরো একটি বিষয় বলে রাখতে চাইবো যে এই মাছ মাংসের বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সাংবাদিক বৈঠক করেছেন নবান্ন থেকে এবং সেই বিষয় নিয়ে কিন্তু তিনিও কথা বলেছেন। যদিও এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয়বস্তু বর্তমানে খুব প্রাসঙ্গিক একটি প্রকল্প, যুব সাথী প্রকল্প। এই যুব সাথী প্রকল্পে ভিড় বাড়ছে, ফর্মের লাইনে উপচে পড়ছে ভিড়। আর ভোটমুখী বাংলার আগে এই প্রকল্প মুখ্যমন্ত্রীর একটা তুরুপে তাস কি হতে পারে, এমনটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সাথে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। কথা বলবো বিশ্বজিতের সাথে, জানার চেষ্টা করবো বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, এই মুহূর্তে নির্বাচনের প্রাককালে যুবসাথী প্রকল্প মুখ্যমন্ত্রীর ঘোষণা, এই মুহূর্তে যা পরিস্থিতি দেখা যাচ্ছে তা থেকে কোথাও গিয়ে নির্বাচনের ট্রাম্প কার্ড হয়ে গেল? একদম। দেখো যে রবিবার থেকে যে যুবসাথীর যে ক্যাম্প সেটা কিন্তু শুরু হয়েছে এবং 1 এপ্রিল থেকে এই যে যুবসাথীর প্রকল্প সেটা কার্যকর হবে এবং যারা আবেদন করবেন বেকার যুবক যারা 21 থেকে 40 বছর বয়স যাদের, তারা কিন্তু মাসে 1,500 টাকা পাবেন। এই যে আবেদন, এই প্রক্রিয়াটা চলছে, এই আবেদন প্রক্রিয়ার যে লম্বা লাইন, বেকার যুবকের যে লম্বা লাইন, সেটা কার্যত একটা ছবি পরিষ্কার করে দিচ্ছে যে এ বাংলায় যে বিজেপি বারবার যে অভিযোগটা করেন যে বেকার সমস্যা কোন জায়গায় পৌঁছেছে, তার ছবিটা কিন্তু আজকের এই যে লাইন, যুব সাথীর ফর্ম ফিল আপের যে লাইন, সেটা পরিষ্কার যে বাংলার বেকার যুবকদের অসহায় অবস্থাটা বা তার ছবিটা কি। তবে একটানা 15 বছর ক্ষমতায় থাকার পর প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া রয়েছে, সেই সঙ্গে তুমি জানো যে আরজি করের ঘটনা এবং 26,000 চাকরি বাতিল, প্রাইমারির চাকরি বাতিল এবং সেই সঙ্গে লাগাতার কিন্তু রাস্তায় বসে রয়েছেন যারা চাকরি হারিয়েছেন, যারা নতুন করে চাকরির দাবি করছেন। মানে যে বেকার যুব সমাজ যারা রয়েছে তারা চাকরির দাবিতে যে রাস্তায় বসে রয়েছে, যুব সমাজের কাছে কিন্তু একটা এই সরকারের জন্য একটা খারাপ বার্তা যাচ্ছিল। এবং এই যে বেকার সমস্যা, বিজেপিও বারবার হাতিয়ার করেছে তারা যে এই রাজ্যে শিল্প হচ্ছে না, তাই কর্মসংস্থান হচ্ছে না, বা এ সরকার কর্মসংস্থান করার মতো কোনো প্রকল্পই করছে না বা পরিকাঠামো নেই। বিজেপির এই যে অস্ত্র, এই যে বেকার সমস্যা, এই যে কর্মসংস্থান, এই যে অস্ত্র, এই অস্ত্রটা ভোতা করতে কার্যত রাজনৈতিক মহল যেটা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মাস্টার স্ট্রোক যুবসাথী প্রকল্প। তবে এই যুবসাথী প্রকল্প নাম দেয়া হলেও আগে এই যুবশ্রী নামে একটি প্রকল্প ছিল, এই প্রকল্পটা যুবশ্রী নামেই চলতো আগে। তবে নতুন করে 26 লাখে কেন তাহলে এই প্রকল্প, তোমাকে আমি যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে বাংলায় যে কর্মসংস্থান নিয়ে বিজেপি বারবার তৃণমূলকে যে আক্রমণ করছে, তার কাউন্টার হিসাবে কিন্তু এই যুবসাথী প্রকল্প কিন্তু মাস্টার স্ট্রোক তৃণমূল কংগ্রেসের। কারণ এই যে বেকার যুবক রয়েছে যারা আন্দোলন করছেন, চাকরির দাবি করছেন, একটা বড় অংশ কিন্তু তারা যেই যুব সমাজ মানে ভোট ব্যাংক, তারা একদিকে যেমন মহিলা ভোট ব্যাংক লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সেটাকে নিশ্চিত করার, অন্যদিকে এই যে যুব সমাজ তাই যে তাদের যে ভোট ব্যাংক সেটাকে নিশ্চিত করতে চাইছেন, কারণ অনেকটা বড় অংশ রয়েছে এই ভোট, যেখানে বিজেপির কাছে অস্ত্র কর্মসংস্থান বেকার সমস্যা সেটা ভোতা করার জন্য এই যুবশ্রী। এবং এই যুবশ্রীটা তাহলে কেন এত বেশি করে হইচই হচ্ছে, তার কারণ হচ্ছে তুমি দেখো এই তৃণমূল কংগ্রেসের যে যুবসাথী প্রকল্প, এর কাউন্টার দিতে কিন্তু ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে যুব আড্ডা নামে একটি কর্মসূচি সামনে এনেছে। কারণ এই মুহূর্তে রাজ্য রাজনীতির কাছে যে সবচেয়ে বড় চর্চার বিষয় যে 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে কার্যত নির্বাচনী বৈতরণে পার যাতে না করতে পারে বা তাদের পরাস্ত করতে বিজেপির কাছে কিন্তু একটা সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে অনুপ্রবেশকারী এবং সেই সঙ্গে পরিযায়ী শ্রমিক এবং সেই সঙ্গে কর্মসংস্থান। এটা সবচেয়ে বড় করে সামনে আনছে বিজেপি। তারপরে যে ধর্মীয় মেরুকরণ, হিন্দু মুসলিম যে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর যে অঙ্কটা বারবার বিজেপি বলছে, এই সমস্ত বিষয়গুলো যখন সামনে আসছে, এই যে ধর্মীয় মেরুকরণটা যাতে মাথাচাড়া না দিতে পারে
সেজন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে এই যুবসাথী প্রকল্পটা সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ ছিল তৃণমূলের কাছে। তবে এই যে প্রকল্পটা যখন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি প্রথম ঘোষণা করেছিলেন, কিন্তু তারপরে কিন্তু যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে আইপ্যাকের নির্দেশে এটা কিন্তু তড়িঘড়ি এটা অনলাইনের সিস্টেমে বা ক্যাম্প করে দেওয়ার যে ব্যবস্থা করা হচ্ছে। কারণ তুমি জানো যে 2021-এ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু জয়লাভ পেয়েছিল বলে অনেকে মনে করেন। সেজন্য এবারে যে লক্ষ্মীর ভাণ্ডার যে 500 টাকা বৃদ্ধি হলো, সেটা কি আদৌ নতুন করে আবার মানে কার্যকরী হবে, এই সংশয়টা কিন্তু তৃণমূলের ছিল। অর্থাৎ সেই সংশয়টা দূর করতে যেমন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মহিলা ভোট ব্যাংকে নিশ্চিত করা গেল, তবে এবারে এই যে যুব সমাজ তাদেরকে ভোট ব্যাংকে হিসাবে নিশ্চিত করার জন্য এই যুবসাথী প্রকল্প অনেকটা বড় মাস্টার স্ট্রোক। তবে এই যে ভাতার রাজনীতি চলছে শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, আমরা দেখেছি যে বিহারে ভোটের আগে ঠিক মহিলাদের অ্যাকাউন্টে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয়েছিল, এবং ভারতবর্ষে একাধিক রাজ্যে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে প্রকল্প রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগে শপথ নিলেন, ওখানে কিন্তু অনেকে বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে ওখানেও কিন্তু এই যে ভাণ্ডার বা মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে বাজিমাত করছে তারেক রহমান। অর্থাৎ ভারতবর্ষে শুধু নয়, বাংলার বাইরেও এই যে ভাতার রাজনীতি, কোথাও যেন একটা গিভ অ্যান্ড টেক পলিসি, যে ভোটাররা কিছু সরাসরি কিছু প্রকল্প নিচ্ছেন সরকারের থেকে, তার পরিবর্তে ভোট, এই যে মানে রেয়াজটা তৈরি হয়েছে, এটা রাজনীতির জন্য মানে অদূর ভবিষ্যতের জন্য অবশ্যই করে একটা খারাপ সিমটম। তবে যুবসাথী প্রকল্প 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে ক্লিক আদৌ করে কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। কারণ ইতিমধ্যেই বিজেপি তারা ময়দানে নেমে পড়েছে, তারা যুব সমাজকে একত্রিত করার জন্য যুব আড্ডা নামে কর্মসূচি করছে, এবং তারা পাল্টা বোঝানোর চেষ্টা করছে যে ভাতা নয় চাকরি চাই। এবারে 26-এর বিধানসভা নির্বাচনে কোন দিকে ভোট যাবে সেটা সময় বলবে। এখানে বিশ্বজিৎ আরো একটি বিষয় তো খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়, যে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে তার ভাড়ার খালি কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, এবং কাজে মুখ্যমন্ত্রী এবং যেটা রাজ্য সরকার চালাচ্ছে তা খুব কষ্ট করে তিনি সংসার চালাচ্ছেন, এরকম ভাবে তিনি একটা বক্তব্য রাখেন। এবং সেক্ষেত্রে ডিএর বিষয় নিয়ে যখন আসে প্রসঙ্গ, যখন ডিএ নিয়ে আসে, তখন কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে বারবার এই ধরনের কথা বলতে শুনেছি। অথচ নতুন নতুন এই যে প্রকল্প এবং একেবারে মানুষের হাতে টাকা তুলে দেয়া, চাকরি নেই অথচ ভাতা আছে, এই যে বিষয়টা, তো সেক্ষেত্রে গিয়ে তাহলে ডিএর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তার টাকা নেই ভাড়ারে, অথচ এই ধরনের প্রকল্প চালাতে গেলেও তো প্রচুর কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন হয়, তাহলে তার সুরাহা কোথা থেকে হচ্ছে? হ্যাঁ, এই যে যুবসাথী প্রকল্প, এই যুবসাথী প্রকল্পের জন্য কিন্তু আমরা দেখেছি যে বাজেট, সেই বাজেটে কিন্তু 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু যদি ডিএ দেওয়া হয়, সেটা কিন্তু যদি 25% যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এই মুহূর্তে অন্তত 25% ডিএ দিতে হবে, তার জন্য কিন্তু 10,000 কোটি টাকার প্রয়োজন। অর্থাৎ যে 10,000 কোটি টাকার অর্ধেক দিয়ে যুবসাথী প্রকল্প দেওয়া যাচ্ছে। এবারে রাজনৈতিক মহল যেটা মনে করছে যে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চ তারা যেটা বারবার বলছে যে ডিএর বেলা রাজ্য সরকার ঠুঁটো জগন্নাথের মতো ব্যবহার করছে, কিন্তু যুবসাথী প্রকল্পের বেলা মমতা বন্দ্যোপাধ্যায় কেন কল্পতরু? তার কারণ হচ্ছে যে রাজ্য সরকারের কর্মচারী যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তারা কিন্তু কোথাও গিয়ে তারা কিন্তু ভোট ব্যাংক নয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছে যে যুবসাথী প্রকল্পের মধ্যে দিয়ে তার ভোট ব্যাংকটা নিশ্চিত করা যাবে। সেজন্যই কিন্তু যদি ডিএ সম্পূর্ণ কেন্দ্রীয় হারে যে বকেয়া ডিএটা রয়েছে সেটা যদি রাজ্য সরকার সম্পূর্ণ মেটায়, তাহলে কিন্তু 40,000 কোটি টাকার প্রয়োজন রয়েছে। কিন্তু যুবসাথীর জন্য মাত্র 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই যে বাজেটে চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করেছিলেন সেখানে 5,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তবে এবারে সবচেয়ে বড় যেটা প্রশ্ন হচ্ছে যে এই আমরা দেখেছিলাম যে ডিএ যারা আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার যে আহ্বায়ক ভাস্কর ঘোষ, তিনি কিন্তু সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন যে তারা এই যে ডিএ তারা কিন্তু তাদের অধিকার তারা আদায় করেই ছাড়বেন, এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ, তারপরে তুমি জানো যে একটা কমিটি তৈরি করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, একটা 5 সদস্যের একটা কমিটি তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেননি যে তিনি ডিএ দেবেন না, তিনি এই যে বাজেট সেই বাজেটে কিন্তু 4% ডিএ দিয়েছেন, এবং পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশটা পর্যালোচনা করা দেখা হবে, তার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির সেই সুপারিশের মধ্যে দিয়ে রাজ্য সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে নির্বাচনের আগে যদি এই ডিএ সংক্রান্ত বিষয়টা যদি রাজ্য সরকার মেটাতে পারে, তাহলে তো অবশ্যই করে রাজ্য সরকারের কাছে একটা অস্বস্তির মেঘ কাটবে। কারণ রাজ্য সরকারের যারা কর্মচারী তারা কিন্তু সরাসরি এই যে নির্বাচন প্রক্রিয়া সেখানে কিন্তু অংশ নেন,
এবং সেদিকে দেখা যাবে যে রাজ্য সরকার শেষ পর্যন্ত ডিএ সম্পূর্ণ দেন কিনা বা 25% যেটা দেওয়ার কথা হচ্ছিল সেটা দেন কিনা, এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অপরূপ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। আমার সাথে ছিল আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার এবং তিনি কিন্তু এখানে আমরা যথেষ্ট একটা ভালো আলোচনায় গেলাম যে যুব সাথীর পরিসর নিয়ে। যুব সাথী কি শুধুমাত্রই যুবকদের জন্য ভাবনা, নাকি কোথাও গিয়ে ভোট ব্যাংকের নিজেদের বৈতরণী পার করে নেওয়ার, ভোট ব্যাংকের একেবারে বলা যেতে পারে সেই নিরাপত্তা রক্ষা করা? এর উত্তর কিন্তু নির্বাচনেই পাওয়া যাবে।